নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বুধবার সংসদে যে ঘটনা ঘটেছে, এটা যে চূড়ান্ত নিরাপত্তার গাফিলতি, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। বিরোধীরা অবশ্যই একটা বিষয় পেয়েছেন সরকারকে বেঁধবার জন্য। 850 কোটি টাকার বেশি খরচ করে নতুন সংসদ ভবন হয়েছে, তার নিরাপত্তা ফুলপ্রুফ থাকারই কথা, কিন্তু সেটা যে নেই সেটা চোখের আঙুল দিয়ে দেখিয়ে দিল ওই দুজন যারা জুতোর মধ্যে ক্যানিস্টার নিয়ে চলে এসেছিলেন। ভাগ্য ভালো, বড় কিছু হয়নি। হতে পারত যে বিষাক্ত গ্যাস বা অ্যানথ্রাক্সের জীবাণু বা অনেক কিছু তারা নিয়ে আসতে পারত। মানে খুব বরাত ভালো যে বড় কিছু হয়নি। চাপানুতার চলতে থাকবে, কিন্তু এর দায় কিন্তু নিরাপত্তার সঙ্গে যারা জড়িত তারা এড়াতে পারে না। দিল্লি পুলিশও এড়াতে পারে না। দিল্লি পুলিশ আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন, তাই স্বরাষ্ট্র মন্ত্রকও দায়িত্ব এড়াতে পারে না। কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে যে সাংসদ পাস ইস্যু করেছিলেন তার দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে, তাকে বহিষ্কারের দাবি করা হচ্ছে। দেখুন, সাংসদরা অনেক সময় অনেককে পাস ইস্যু করেন, বিধানসভাতে করেন, লোকসভাতেও করেন। সবসময় তাদের মনে কি চলছে সেটা জানার তাদের পক্ষে সম্ভব নয়, তাদের প্রত্যেকের ক্রেডেনশিয়াল যাচাই করাও সম্ভব নয়। সাংসদের অফিস থেকে পাসগুলো ইস্যু করা হয়, এটাই রীতি, এতদিন ধরে হয়ে আসছে। তা বিজেপির ওই সাংসদ মাইসোরে যদি জানতেন যে এই ধরনের উদ্দেশ্য নিয়ে কেউ যাবে, তাহলে অবশ্যই তিনি নিশ্চয়ই পাসটা ইস্যু করতেন না। তো ওই সাংসদ বলেছেন স্পিকারের কাছে যে একজন যিনি ওই গ্যালারি থেকে লাফ দিয়েছিলেন তার বাবার সঙ্গে তার পরিচয় আছে, তার বাবা দীর্ঘদিন ধরে ওই পাসের জন্য তাকে অনুরোধ করেছিলেন, সেই জন্য তিনি পাস দিয়েছিলেন। মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয়েছে আর বিজেপির সাংসদকেও বহিষ্কার করা হবে, উচিত, দুটো কিন্তু এক বিষয় নয়। হ্যাঁ, আমি এটা প্রত্যেক সাংসদের উচিত কাদের কাদের পাস ইস্যু করা হচ্ছে সে সম্পর্কে নিজেদের ওয়াকিবহাল থাকা, এবং সাংসদের অফিসের যারা এই কাজে যুক্ত তাদেরকেও উচিত যাদেরকে পাস ইস্যু করা হচ্ছে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য, তাদের অতীত রেকর্ড সবকিছু চেক করা। বড় ধরনের গাফিলতি, কিন্তু এই ঘটনা ঘটেছে বলে এটা সামনে এসছে। বহু সাংসদ কিন্তু সেটাকে এরকম পাস ইস্যু করেন। মহুয়া মৈত্র হচ্ছে তার লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছিলেন একজন শিল্পপতি বন্ধুকে। তিনি দুবাই থেকে 55 বার ওই লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে সংসদে প্রশ্ন করেছিলেন। দুটো সম্পূর্ণ আলাদা বিষয়, দুটোকে কিন্তু এক বন্ধনীতে রাখা যায় না। আজকে ওই মহীশূরের বিজেপি সাংসদ কাঠগড়ায় উঠেছেন, কিন্তু অনেক সাংসদ আছেন প্রত্যেক দলের, তারাও কিন্তু এভাবে পাস ইস্যু করেন, অনেক সময় ক্রেডেনশিয়াল যাচাই না করে, বিশ্বাসে করেন। কি আর হবে, এরকম একটা ল্যাকাডেজিক্যাল অ্যাটিটিউড থাকে অনেকের মধ্যে। বিধানসভাতে বিধায়করা যাদেরকে পাস ইস্যু করেন তাদের কজন সম্পর্কে তাদের নির্দিষ্ট ধারণা আছে। তো এই হচ্ছে বিষয়, কিন্তু সিরিয়াস সিকিউরিটি ব্রিচ। এই বিষয়টাকে সংশ্লিষ্ট মহলের কিন্তু দেখতে হবে, না দেখলে পরে ভবিষ্যতে কিন্তু আরো বড় সমস্যার মুখে পড়তে হতে পারে। কিন্তু এই ঘটনা কিন্তু প্রথম নয়। আমার মনে আছে 2014 সালের 13ই ফেব্রুয়ারি লোকসভায়, তখন তেলেঙ্গানা রাজ্য গঠনের বিল পেশ করেছে দ্বিতীয় মনমোহন সরকার। সেই সময় বিজয়ওয়াড়ার সাংসদ সম্ভবত রাজা গোপাল, তিনি খুব বড় শিল্পপতিও, ল্যান্ডকো ইনফ্রাটেক বলে একটা কোম্পানি আছে, তার অন্যতম অংশীদার। তিনি পেপার স্প্রে নিয়ে সংসদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। যখন তেলেঙ্গানা বিল পাশ হলো তিনি ওয়েলে নেমে পড়লেন, খুব ভোকাল ছিলেন অন্ধ্রবাগের বিরুদ্ধে। তেলেঙ্গানার কংগ্রেস সাংসদরা তাকে ঘিরে ধরেন, তখন তিনি পেপার স্প্রে ছোড়েন সংসদের মধ্যে। তো সবারই কাশি হয়, কারো চোখ দিয়ে জল বেরোতে থাকে। তো রাজাগোপালকে
বিরুদ্ধে ব্যবস্থা কিছু নেওয়া হয়নি, তখন তোমার নির্বাচন এসে গিয়েছিল, কংগ্রেস তাদেরকে সাসপেন্ড করেছিল, দ্যাটস অল। তখনও কিন্তু মীরা কুমার লোকসভা স্পিকার ছিলেন, তিনি কিন্তু রাজাগোপালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। সংসদে ওয়েলে নেমে সাংসদদের লক্ষ্য করে একজন সাংসদ পেপার স্প্রে ছুড়েছিলেন 2014 সালের 13ই ফেব্রুয়ারি। তার 9 বছর বাদে এই ঘটনা ঘটল। পেপার স্প্রে সংসদের মধ্যে ছোড়ার প্রথম দৃষ্টান্ত তৈরি করেছিলেন কংগ্রেসের বিজয়ওয়াড়ার সাংসদ রাজাগোপাল। আমি এই ঘটনাটা আমি কোনো কাগজে সেভাবে দেখলাম না, তখন কিন্তু এটা নিয়ে খুব হইচই হয়েছিল। এবার আসি আজকের মূল বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন দিল্লি, INDIA জোটের বৈঠকে থাকবেন। তিনি বলেইছেন শিলিগুড়িতে তৃণমূল লিড করবে, আমি INDIকে মানে ইন্ডি জোটকে তিনি লিড করবেন। ভালো, কারোর স্বপ্ন থাকুক, উচ্চাসা থাকুক, সে তো ভালো কথাই। সেই স্বপ্ন উচ্চাসা পূরণ হবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে। যদির কথা নদীর পারে। তো কংগ্রেস দুর্বল হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হয়েছেন। এই মৌকায় যদি ইন্ডি জোটে ছড়িটা ঘোরানো যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠককে নিয়ে। সরগরম সেটিং তত্ত্বের প্রবক্তারা আবার যথারীতি মাঠে নেমে পড়েছেন। আমি তাদেরকে দোষ দিই না, তাদের এটা রাজনৈতিক লাইন, তারা সেটা বলেই যাবেন। আপনি শতযুক্তি দিয়েও তাদের মুখ বন্ধ করতে পারবেন না, বলেই যাবেন। কিন্তু মানুষ কতটা বিশ্বাস করবে সেটাই হচ্ছে বড় কথা। প্রথম কথা, মুখ্যমন্ত্রী যখন যাবেন প্রধানমন্ত্রীর কাছে, বলছেন তো কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে 100 দিনের কাজের এবং আবাস যোজনার বকেয়া টাকা যাতে কেন্দ্র ছাড়ে সেই অনুরোধ করতে। কারণ অনেক টাকা কেন্দ্র আটকে রেখেছে। দুর্নীতি হলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, বাংলাকে কেন ভাতে বাড়ছে। প্রথম কথা, মুখ্যমন্ত্রী যখন যাবেন তখন কি ফাইলপত্র নিয়ে যাবেন? অধিকাংশ সময় তিনি ফাইলপত্র নিয়ে যান না, তিনি নিজে চলে যান। তার সঙ্গে শুনলাম কয়েকজন সাংসদ যাবেন। কোনো অফিসিয়ালস কি যাবেন? কারণ অফিসিয়ালসরাই এগুলো কিন্তু ভালো বলতে পারে। রাজনীতিবিদরা সব উপর উপর বলে একটা ফিগার কোট করেন। অফিসিয়ালসদের কাছে কেন্দ্রের পাঠানো চিঠি, তাদের উত্তর, এক্সাক্ট ফিগার, কতজন উপভোক্তা, কত টাকা পাওনা, এই একদম তথ্যগুলো তাদের ফিঙ্গার টিপসের মধ্যে থাকে। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও। রাইট চয়েস, রাইট ডিসিশন। এই অফিসিয়ালদেরও যাওয়া উচিত, যদি কেন্দ্রের কাছ থেকে বকেয়া আদায় করাই মূল উদ্দেশ্য হয়। অতীতে কিন্তু মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, খালি হাতে গিয়েছেন, একা গিয়েছেন, বেরিয়ে এসছেন। এবার নাকি কয়েকজন সাংসদকে নিয়ে যাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তার সঙ্গে যাবেন? এটা একটা বড় প্রশ্ন। দেখুন, একটা মহল থেকে বারবার করে বলা হচ্ছে যে ইডি সিবিআই তদন্তের গতি হ্রাস করার জন্যই প্রধানমন্ত্রীকে অনুরোধ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র লক্ষ্য নাকি তার ঘনিষ্ঠ 2-1 জনকে তদন্তের হাত থেকে বাঁচানো, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এটা অনেকে বলছেন, বিশেষ করে ইকোসিস্টেম। আর প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করলেই প্রধানমন্ত্রী সেই অনুরোধ রাখবেন এমন তো কোনো কারণ নেই। তাহলে প্রধানমন্ত্রী কি এত দুর্বল চিত্তের মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে একটা অনুরোধ করলেন এজেন্সির তদন্তের যেন গতি না বাড়ানো হয়, আর প্রধানমন্ত্রী সেটা অনুরোধটা রাখলেন? বিষয়টা তা নয়, প্রধানমন্ত্রী রাখবেনও না। প্রধানমন্ত্রী ইডি সিবিআইকে বলেছেন পরিবারবাদী দলগুলোর দুর্নীতির বিরুদ্ধে সরব হতে, তাদেরকে অনেক বাধার মুখে পড়তে হচ্ছে, তারা যেন পিছিয়ে না আসে, কেন্দ্রীয় সরকার তাদের পাশে আছে। কিছুদিন আগে বিজ্ঞান ভবনে সিবিআই এর এক সমাবেশে প্রধানমন্ত্রী কথা বলেছেন। কিছুদিন আগেও 3 রাজ্যে জেতার পরে পার্টি অফিসের সামনে যে বক্তৃতা তিনি রাখলেন, সেখানেও পরিবারবাদ, স্বজন পোষণ, তুষ্টিকরণ, দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য রেখেছেন এবং এজেন্সিকে বদনাম করার চেষ্টা করছে দুর্নীতিগ্রস্ত পরিবারবাদী দলগুলো, দর্থহীন ভাষায় বলেছেন। তাই তর্কের খাতিরে যদি মেনে নিই, ইকোসিস্টেমের প্রচারকে যদি মেনে নিই, মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করলেন প্রধানমন্ত্রীকে যে দুর্নীতির তদন্তে ইডি সিবিআই যেন খুব
কঠোর পদক্ষেপ না করে। এটা প্রধানমন্ত্রী এই অনুরোধ কখনো রাখেন? আপনারা যারা নরেন্দ্র মোদীর কাজকর্ম সম্পর্কে পরিচিতি আছে তারা নিশ্চিন্তে থাকতে পারেন, প্রধানমন্ত্রী অনুরোধকে কর্ণপাত করবেন না। তার উপরে আদালতের মনিটরিংয়ে হচ্ছে তদন্ত। কেন্দ্রীয় সরকার তো তদন্ত করাচ্ছে না যে প্রধানমন্ত্রীকে বললে প্রধানমন্ত্রী আচ্ছা ঠিক আছে আমি দেখে নেব, সেটা তো সম্ভব নয়। আদালতের মনিটরিংয়ে তদন্ত হচ্ছে। এরা তো বারবার সুপ্রিম কোর্ট সব ঘুরে গিয়ে সমস্ত কিছু এক্সস্ট হয়ে গেছে। তাহলে আদালতের মনিটরিংয়ে যখন তদন্ত হয় তখন প্রধানমন্ত্রীকে অনুরোধ করে লাভটা কি? অতএব এই যুক্তি ধোপেটা কেন? এই যুক্তিগুলো সচেতনভাবে করা হচ্ছে যাতে একটা ধোঁয়াশা তৈরি করা যায়। 14ই ডিসেম্বর ইডি মুখ বন্ধ খামে অমৃতা সিনহার এজলাসে রিপোর্ট দেবে, 20 তারিখে দেবে সিবিআই। আইনজীবীদের, ইডির আইনজীবী মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কি বলেছেন? উই আর আনফোল্ডিং দ্য ফোল্ডিং। 5,500 পাতার নথি, তাহলে 5,500 পাতার নথি মানে বিপুল সম্পত্তি, তো বিপুল ট্রানজাকশন হলে এত নথি হয় কি করে? তাহলে 2014 কাল পর্ব থেকে এখনো অবধি সম্পত্তি বিপুল বেড়েছে কোম্পানির। আর মাননীয় বিচারপতি অমৃতা সিনহা বলেছেন যে ওই সময় থেকেই তো আমরা নিয়োগে দুর্নীতির কথা শুনতে পাচ্ছি। এই সম্পত্তির বৃদ্ধি আর নিয়োগে দুর্নীতির মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা এটা এদিকে খতিয়ে দেখতে বলা হয়েছে। দেখুন, সম্পত্তির উল্কা সদৃশ্য বৃদ্ধি মানুষের চোখে লাগবে। কি ব্যবসা করেন, কি ইন্ডাস্ট্রি, কি প্রফেশনাল কনসালটেন্সি তারা দেন, তাদের কনসালটেন্ট কারা, তাদের এক্সপার্টাইজ কি, লিপস অ্যান্ড বাউন্সের কাছ থেকে কনসালটেন্সি কারা নেন, সেই কোম্পানিগুলোর কি ক্রেডেনশিয়াল, তারা কিসের ব্যবসা করেন, তা কিসের জন্য কনসালটেন্সি নেন, লিপস অ্যান্ড বাউন্সের রিটেনার হিসাবে বা পে রোলে কারা কারা আছেন কনসালটেন্ট হিসাবে, এগুলো তো জানতে হবে। এগুলো তো জানতে হবে। একটা খুব ক্রিটিক্যাল জাংচারে দাঁড়িয়ে আছে পুরো বিষয়টা। তার মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। দেখুন, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হাজারবার বৈঠক করতে পারেন, সেই নিয়ে এত আমাদের মাথা না ঘামালেও চলে। কিন্তু মুখ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি 2014 সালে ক্ষমতায় আসার 8 মাস পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। প্রধানমন্ত্রী দিদি দিদি বলে প্রচার করেছিলেন, আর মুখ্যমন্ত্রীর তো মুখের ভাষার বাঁধন নেই। কখনো অমিত শাহকে কি কিম্বুত কিমাকার, নাড্ডাকে নাড্ডা পাড্ডা গাড্ডা, কোমরে দড়ি বেঁধে নিয়ে আসতে হবে, এসব বলেছিলেন না? তখন একটু লজ্জা পেয়েছিলেন, আবার প্রধানমন্ত্রীর মুখোমুখি হতে হবে, সেই লজ্জা আড়ষ্টতা ভেঙেছে, কথা বলেছিলেন তিনি যেতেই পারেন। পিনরাই বিজয়নও যান, স্ট্যালিনও যান, সবাই যান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। যুক্তরাষ্ট্র কাটাবাটা খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী যখন যান সেটা স্বাভাবিক ঘটনা থাকে না, কারণ একের পর এক নিয়োগ দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি। তাই ব্যাখ্যা দেয়া হয় যে প্রধানমন্ত্রীকে অনুরোধ করছেন তার সবচেয়ে ঘনিষ্ঠ প্রভাবশালীর কেশাগ্র যেন এজেন্সি স্পর্শ না করে। বিনিময়ে এগুলো ব্যাখ্যা ইকোসিস্টেমের। যদি সংসদে এনডিএ সমস্যায় পড়ে, মোদিজি সমস্যায় পড়েন, তৃণমূল বেল আউট করবে। এটা খুব সহজ সরলভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেটিং 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 বলে। কিসের সেটিং যারা বলছেন তারাই জানেন। একটা জিনিস তো দেখছেন, সেটিং তত্ত্বের প্রবক্তারা ইডি সিবিআই তাদের সাধ্যমতো তদন্ত করছে, কিন্তু প্রতি পদে পদে তারা বাধার মুখে। দেখুন, কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার জন্য কত কাঠখড় পোয়াতে হচ্ছে। আমার মনে হচ্ছে এসএসকেএম এর অনুপ্রাণিত গৃহপালিত কিছু চিকিৎসক নিজেদের ভুলটা বুঝতে পেরে ইডিকে সিগন্যাল পাঠাচ্ছেন, সেজন্য রাতারাতি কাকু কেবিনে স্থানান্তরিত হয়েছেন। এবার হয়তো এসএসকেএম বলে দেবে যে কাকু ইজ ফিট অ্যান্ড ফাইন, আপনারা কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে পারেন। কারণ মহিষী নারীকে
অনুপ্রাণিত গৃহপালিত চিকিৎসককুল বলে দিয়েছে আর কিছু করা যাচ্ছে না, আর কিছু করতে গেলে হিতে বিপরীত হবে, তাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাই কাকুর কেবিনে ট্রান্সফার কিন্তু একটা বড় ইঙ্গিত ইডির কাছে। এবার ইডি কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার জন্য কাকুকে ইএসআই হসপিটালে নিয়ে যেতে চাইলে আমার মনে হয় অনুমতি পাবে। তারপরেও যদি বাধা সৃষ্টি হয়, অনুপ্রাণিত গৃহপালিত চিকিৎসককুলকে কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাই যারা সেটিং তত্ত্বের প্রবক্তা করতেই পারেন, নিজেদের পলিটিক্যাল মতকে আপনারা প্রকাশ করতেই পারেন আপনাদের মতো করে। তবে একটা কথা বলে নিই, খারাপ লাগলেও এটাই বাস্তব। একজন কলমচে খুব সুন্দরভাবে লিখেছেন রবীন্দ্রনাথের জুতো আবিষ্কার কবিতায়, যে পৃথিবীর বুক থেকে ধূলিকণা সব মুছে দেওয়ার জন্য সারা পৃথিবীতে চামড়ার আচ্ছাদনে ঢাকার পরিকল্পনা নেওয়া অবাস্তব না? পৃথিবী থেকে ধূলিকণা মুছে দেওয়ার জন্য সারা পৃথিবীকে চামড়ার আচ্ছাদনে ঢেকে দেওয়া অবাস্তব তো? সেই রকমই অবাস্তব হচ্ছে 2024 সালে কেন্দ্রে নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে হটানো।